পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি কিংশুক ঘোষ আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনতে পাচ্ছেন প্রেত পুরাণ কথা। আজকের ঘটনাটি আমার কাছে এসেছে এক ব্যক্তির কাছ থেকে, যিনি বহু বছর একটি সরকারি হাসপাতালে মর্গে কাজ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, আজও গভীর রাতে বৃষ্টির শব্দ শুনলে তার সেই রাতের কথা মনে পড়ে যায়। এমন একটি রাত যার ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাননি। এমনই একটি ঘটনা তিনি আমাকে মেইল করে পাঠিয়েছেন। উনি ওনার নাম বলতে অনিচ্ছুক, সো আমি ঘটনাতে ওনার নাম বিকাশ বলে সম্বোধন করব। আপনাদের কাছে একটি অনুরোধ, ঘটনাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ এই ঘটনাটি প্রতিটি মুহূর্ত একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। সো বন্ধুরা, শুরু করা যাক আজকের স্পেশাল ঘটনাটি। ঘটনাটি প্রায় 10 বছর আগে, জুলাই মাস। সারাদিন আকাশে মেঘ ছিল। বিকেল থেকে শুরু হয় টিপটিপ বৃষ্টি। সন্ধ্যা গড়াতেই সেই বৃষ্টি পরিণত হয় প্রবল বর্ষণে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। দোকানের শাটার নেমে গেছে। কুকুরগুলো আশ্রয় খুঁজে নিয়েছে। শুধু দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন মাঝে মাঝে নীরবতা ভেঙে দিচ্ছিল। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা বহু বছরের পুরনো সরকারি হাসপাতালটাও যেন সেই রাতে অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল। বৃষ্টির জল পুরনো জানালার কাচ বেয়ে নিচে নেমে আসছিল। করিডোরের সাদা আলো বারবার মিটমিট করছিল। পুরনো ভবনের ভেজা দেয়াল থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছিল। সেই হাসপাতালের নিচতলায় ছিল মর্গ। সেখানে রাতের ডিউটিতে ছিলেন বিকাশ। বয়স তার 40-এর কাছাকাছি। প্রায় 12 বছর ধরে তিনি এই কাজ করছেন। অনেক মৃতদেহ দেখেছেন, অনেক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখিও তিনি হয়েছেন। তাই ভূতের গল্পে তিনি কখনো বিশ্বাস করতেন না। সহকর্মীরা মাঝে মাঝে বলতেন, বর্ষার রাতে মর্গে একা থেকো না। বিকাশ হেসে উত্তর দিতেন, মৃত মানুষ কাউকে ভয় দেখায় না, জীবিত মানুষই বেশি ভয়ঙ্কর। কিন্তু তিনি জানতেন না, সেই রাত তার এই বিশ্বাস পুরো বদলে দেবে। রাত তখন প্রায় 12টা। হাসপাতালে ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। ডিউটির ফাঁকে তিনি এক কাপ চা বানিয়ে অফিস ঘরে বসেছিলেন। বাইরে তখন প্রবল বৃষ্টি। হঠাৎ পুরো হাসপাতাল একেবারে অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে গেছে। মাত্র কয়েক সেকেন্ড পরে জেনারেটর চালু হলো। করিডোরে আবার আলো জ্বলে উঠল। কিন্তু সেই কয়েক সেকেন্ডের অন্ধকারে বিকাশের মনে হলো কেউ যেন তার অফিস ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। তিনি দ্রুত বাইরে বেরিয়ে এলেন। করিডোর সম্পূর্ণ ফাঁকা, শুধু বৃষ্টির শব্দ। তিনি আবার ভিতরে ফিরে এলেন। নিজেকে বোঝালেন হয়তো চোখের ভুল। ঠিক তখনই ইন্টারকম বেজে উঠল। জরুরি বিভাগ থেকে জানানো হলো একটি মৃতদেহ কয়েক মিনিটের মধ্যেই মর্গে আনা হবে। বিকাশ প্রস্তুতি নিতে শুরু করলেন। কিছুক্ষণ পরে স্ট্রেচারে ঢাকা একটি মৃতদেহ নিয়ে দুজন ওয়ার্ড বয় এলেন। মৃতদেহটি ছিল একজন অজ্ঞাত পরিচয় বৃদ্ধের। কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়নি তার। প্রয়োজনীয় কাগজপত্রে সই করে মৃতদেহটি কোল্ড চেম্বারে রাখা হলো। সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু বৃদ্ধের মুখের দিকে শেষবার তাকিয়ে বিকাশের বুকের ভেতর যেন কেমন একটা অস্বস্তি হলো। মনে হলো লোকটির চোখ দুটো পুরোপুরি বন্ধ নয়, যেন খুব সামান্য ফাঁক রয়েছে। তিনি এগিয়ে গিয়ে আবার পরীক্ষা করলেন, কিন্তু সব ঠিক। তিনি নিজেই চোখ বন্ধ করে কাপড় দিয়ে মুখ ঢেকে দিলেন। তারপর ভারী লোহার দরজা বন্ধ করে বাইরে চলে এলেন। রাত তখন 1টা পেরিয়ে গেছে। বৃষ্টি আরও বেড়েছে। বজ্রপাতের আলো জানালার কাছে পড়ে মুহূর্তের জন্য পুরো করিডোর আলোকিত করে দিচ্ছিল। ঠিক সেই সময় একটি শব্দ। বিকাশ মাথা তুলে তাকালেন। আবার মনে হলো শব্দটা মর্গের ভেতর থেকেই এলো। তিনি কিছুক্ষণ চুপ করে শুনতে লাগলেন। তারপর সব আবার নিস্তব্ধ। নিজেকে শান্ত করে তিনি বসতে যাবেন, ঠিক তখনই লোহার কিছু একটা মেঝের ওপর ঘষতে যাওয়ার শব্দ শোনা গেল। শব্দটা এবার অনেক স্পষ্ট, এবং সেটা আসছে মর্গের ভেতর থেকেই। বিকাশ ধীরে ধীরে টর্চটা হাতে তুলে নিলেন। তার বুকের ভেতর প্রথমবারের মতো অকারণে ধুকপুক করতে শুরু করলো। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মর্গের দরজার দিকে। আর ঠিক তখনই ভেতর থেকে আবার ভেসে এলো, এবার যেন কেউ দরজার ঠিক উল্টো দিক থেকে আঘাত করছে। বিকাশ কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার হাতের টর্চটা কাঁপছিল। মনে হচ্ছিল নিজের বুকের ধুকপুকানির শব্দও যেন তিনি শুনতে পাচ্ছেন। তিনি নিজেকে বোঝালেন হয়তো কোল্ড চেম্বারের লোহার ট্রেন উঠছে। পুরনো বিল্ডিং, এমন তো হতেই পারে। কিন্তু ঠিক তখনই আবার একটি শব্দ। আবার যেন ভারী স্টিলের ট্রলির মেঝের ওপরটি টেনে যাওয়ার শব্দ। এবার আর বিকাশ দেরি করলেন না। পকেট থেকে চাবি বের করে ধীরে ধীরে তালা খুললেন। দরজাটিকে
ঠেলে খুলতেই এক ঝলক বরফ ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। মর্গের ভেতরে অস্বাভাবিক নীরবতা। দেওয়ালে লাগানো সাদা আলোটা বারবার মিটমিট করছে। তিনি টর্চের আলো চারিদিকে ফেললেন। সব ট্রলি ঠিক জায়গায় আছে, মেঝে শুকনো, কেউ নেই। হঠাৎ টর্চের আলো পড়ল কোর্ট চেম্বারের ওপর। সব দরজাগুলো বন্ধ, কিন্তু একটি চেম্বারের লক আধ খোলা। বিকাশে মনে পড়ে গেল এই চেম্বারেই কিছুক্ষণ আগে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ রাখা হয়েছিল। তার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দরজাটা টেনে খুললেন। ভেতরে স্টিলের ট্রেটা রয়েছে, কিন্তু অদ্ভুত বিষয়, সাদা কাপড়টা মেঝেতে পড়ে আছে। তিনি হতভম্ব হয়ে গেলেন। কাঁপা হাতে টর্চের আলো ফেললেন। বৃদ্ধের দেহ ঠিকই আছে, কিন্তু কাপড়টা কিভাবে খুলে মেঝেতে এলো? তিনি নিজেই তো ভালোভাবে ঢেকে রেখেছিলেন। নিজেকে শান্ত করে আবার কাপড়টি তুলে দেহের ওপর দিলেন। ঠিক তখনই মর্গের একেবারে শেষ প্রান্ত থেকে ভেসে এলো খুব ধীরে কারো হাঁটার শব্দ। তিনি সঙ্গে সঙ্গে আলো ঘুরিয়ে দিলেন। কেউ নেই, শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। কয়েক মুহূর্ত পরে আবার ঠিক একই শব্দ। এবার শব্দটা যেন তার দিকেই এগিয়ে আসছে। বিকাশের গলা শুকিয়ে গেল। তিনি বললেন, কে 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 ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ মর্গের আলো সম্পূর্ণ নিভে গেল। চারিদিক ঘন অন্ধকার, শুধু টর্চের ক্ষীণ আলো। সেই আলোয় দেখলেন দূরে একটি সাদা অবয়ব দাঁড়িয়ে আছে, মাথা নিচু, দুহাত শরীরের পাশে ঝুলে আছে। তিনি ভেবেছিলেন হয়তো চোখের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল। আর ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের আলো পুরো ঘর আলোকিত করে দিল। কিন্তু আলো ফিরে আসতেই সেখানে আর কেউ নেই। বিকাশ দৌড়ে দরজার দিকে ফিরতে যাবেন, ঠিক তখনই তার কানের একেবারে কাছে ফিসফিস করে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আজ তুমি একা নও। তিনি আতঙ্কে পেছনে ঘুরলেন, কিন্তু কেউ নেই। তার হাত থেকে টর্চটা পড়ে গেল। টর্চটি মেঝেতে পড়ে গড়িয়ে গিয়ে থামলো। আর সেই আলো গিয়ে পড়ল মর্গের দরজার সামনে। সেখানে ভেজা মেঝের ওপর স্পষ্ট দেখা যাচ্ছিল একজোড়া খালি পায়ের ছাপ, যেন কেউ বৃষ্টি ভেজা পা নিয়ে ভেতরে ঢুকেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ছাপগুলো শুধু ভেতরের দিকে এসেছে, ফিরে যাওয়ার কোনো চিহ্নই নেই। বিকাশের শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি ধীরে ধীরে মাথা তুললেন আর দেখলেন মর্গের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা অন্ধকারটা যেন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। ভয় তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। বাইরে তখন প্রবল বৃষ্টি। মনে হচ্ছিল পুরো হাসপাতাল যেন সেই রাতের অস্বাভাবিক নীরবতায় ডুবে গেছে। হঠাৎ মর্গের সব আলো একসঙ্গে জ্বলে উঠল। বিকাশ চোখ মেলে চারিদিকে তাকালেন, কিন্তু কেউ নেই, যেন কিছুই ঘটেনি। তিনি ভাবলেন হয়তো অতিরিক্ত চাপ আর ক্লান্তির কারণে সব কিছু ভুল দেখেছেন। নিজেকে সামলে দরজার দিকে এগোতেই আবার ঠিক সেই শব্দ। কিন্তু এবার শব্দটা মর্গের ভেতর থেকে নয়, আসছিল কোল্ড চেম্বারের একেবারে শেষ লকার থেকে। বিকাশ ধীরে ধীরে এগিয়ে গেলেন। লকারটির সামনে দাঁড়িয়ে তার শরীর কেঁপে উঠল। ভেতর থেকে যেন কেউ খুব আস্তে আস্তে আঁচড় কাটছে। তিনি সাহস করে হাত বাড়ালেন। ঠিক তখনই হাসপাতালের মূল বিদ্যুৎ ফিরে এলো। সব আলো একসঙ্গে জ্বলে উঠল, আর সেই সঙ্গে শব্দটাও থেমে গেল। কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীরা এসে তাকে ডাকলেন। দুজনে মিলে পুরো মর্গ খুঁজে দেখলেন, কোথাও কোনো অস্বাভাবিক কিছু নেই। সব দরজা বন্ধ, সব কাগজপত্রও ঠিক। কিন্তু বেরিয়ে আসার সময় নিরাপত্তারক্ষী হঠাৎ থেমে গেলেন। তিনি মেঝের দিকে তাকিয়ে বললেন, এগুলো কার পায়ের ছাপ? বিকাশ নিচের দিকে তাকিয়ে দেখলেন ভেজা মাটিতে কয়েকটি খালি পায়ের ছাপ। ছাপগুলি মর্গের ভেতর দিকে গেছে, কিন্তু বাইরে থেকে আসেনি, যেন কেউ মর্গের ভেতর থেকেই হেঁটে দরজা পর্যন্ত এসেছে। তারপর হঠাৎ মিলিয়ে গেছে। পরদিন সকালে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পুরনো কর্মচারীদের মধ্যে একজন অনেকক্ষণ চুপ থেকে একটি ঘটনা বললেন। বহু বছর আগে এক বর্ষার রাতেই ওই হাসপাতালের মর্গে কর্মরত এক ব্যক্তি আকস্মিকভাবে মারা গিয়েছিলেন। সেদিনও নাকি এমনই প্রবল বৃষ্টি হচ্ছিল। এরপর থেকে কয়েকজন রাতের কর্মী অদ্ভুত শব্দ, ফিসফিসানি আর খালি পায়ের ছাপ দেখার দাবি করেছিলেন। কেউ গুরুত্ব দেননি। বিকাশও প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু সেই রাতের পর তিনি আর কখনো একা মর্গে রাতের ডিউটি করতে রাজি হননি। কয়েক মাসের মধ্যেই তিনি চাকরি বদলে ফেলেন। আজও যখন বর্ষার রাতে দূরে বজ্রপাত হয়, তার কানে যেন ভেসে আসে ঠিক আগের সেই শব্দ, আর মনে পড়ে যায় সেই বরফ ঠান্ডা বাতাস, সেই ফিসফিস করা কণ্ঠস্বর, আর মর্গের ভেজা মেঝেতে হঠাৎ শেষ হয়ে যাওয়া খালি পায়ের ছাপ। সো বন্ধুরা, এই ঘটনাটি সত্যি যাচাই করা কঠিন। এটি একটি নিছক কাকতালীয় ঘটনা, নাকি এমন কিছু যার ব্যাখ্যা আজও মানুষের জানা নেই?
এটির সিদ্ধান্ত পুরোপুরি আপনাদের। আপনাদের যদি এমন কোনো বাস্তবধর্মী বা অদ্ভুত অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের ইমেল বা কমেন্টে অবশ্যই জানাবেন। হয়তো আপনার পাঠানো ঘটনাই হবে প্রেতপুরাণের আগামী পর্বের গল্প। আমি কিংশুক ঘোষ আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন সব রহস্যের উত্তর মানুষের জানা থাকে না। ধন্যবাদ।